নাগপুরে জগমোহন তার স্ত্রী আর 2 সন্তানকে নিয়ে বাস করতেন। তার ছেলের নাম ছিল রাহুল আর মেয়ের নাম ছিল প্রিয়াঙ্কা। ওদের মধ্যে ছোটবেলা থেকেই খুব ভালোবাসা ছিল, আর ওরা 2 ভাই বোন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা বড় কোম্পানিতে জব পেয়ে যায়। এইভাবেই কিছুদিন কেটে গেলে বাড়ির লোকেরা প্রিয়াঙ্কার জন্য ছেলে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর প্রিয়াঙ্কার জন্য আদেশ নামে একটি ভালো ছেলের সন্ধান পাওয়া যায়। ছেলে তো খুবই ভালো পাওয়া গেছে, দেখতে শুনতেও ভালো। তোর কি ইচ্ছা মা প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা লজ্জা পায় আর সবাই তার উত্তরটা বুঝতে পারে, আর এরপরে ওদের বিয়ে হয়ে যায়। প্রিয়াঙ্কা শ্বশুর বাড়িতে ও শ্বশুর শাশুড়ি ছিলেন না, তাই শ্বশুর বাড়িতে এসেই ওকে সমস্ত দায়িত্বই নিতে হলো। এদিকে আদেশ অফিসে সারাদিন কাজ করত, আর অন্যদিকে প্রিয়াঙ্কা বাড়িতে। আর ছুটির দিন দুজনে মিলে ঘুরতে যেত। আর কিছু সময়ের মধ্যেই প্রিয়াঙ্কা একটা সুন্দর মেয়ে সন্তানের জন্ম দেয়, আর তাই ওরা অনেক খুশি ছিল। কিন্তু একদিন হঠাৎ আদেশের চাকরিটা চলে যায়, আর অনেক খুঁজেও ও কোথাও চাকরি পায় না। আমার তো খুব চিন্তা হচ্ছে গো, এভাবে সংসার কিভাবে চলবে? সংসার চালাবার জন্য তো আমাদের সেভিংস ভাঙতে হচ্ছে, এইভাবে যে চলবে না। প্রিয়াঙ্কা, দেখতেই তো পাচ্ছ একটা চাকরির জন্য দিনরাত কতই না চেষ্টা করছি। আমি বরং একবার ভাইয়ের সাথে কথা বলি, এখন ওই শেষ ভরসা। এরপর প্রিয়াঙ্কা রাহুলকে ফোন করে সবকিছু বলে। বুঝলি ভাই, আমরা খুব অসুবিধায় আছি, অনেক দিন ধরে চেষ্টা করেও ও কোনো চাকরি পাচ্ছে না। দিদি, তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি। দেখবি জামাইবাবু তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাবে। এই বলে রাহুল ফোন রেখে দিল, আর পরের দিন নিজের বসকে চাকরির ব্যাপারে বলল। দেখো রাহুল, তুমি আমাদের অফিসের একজন এক্সপিরিয়েন্সড এমপ্লয়, কিন্তু সত্যি বলতে এখন আমার কাছে পুরো স্টাফ আছে, তাই এই মুহূর্তে কাউকে চাকরি দেওয়া সম্ভব না। নো প্রবলেম স্যার। এরপর রাহুল নিজের বন্ধুদের কাছেও জামাইবাবুর চাকরির ব্যাপারে বলল, কিন্তু কোনো লাভ হলো না। আর তাই সে প্রিয়াঙ্কাকে ফোন করে বলল, হ্যালো দিদি, বলছি কি, আমি অনেক জায়গায় চেষ্টা করলাম রে, কিন্তু কোনো জায়গাতেই কোনো কাজ হলো না রে। সরি রে। ঠিক আছে রে ভাই, তবে ওকে কোনো ছোটখাটো কাজই করতে হবে। আর দিদি, বলছিলাম কি, তোর যদি পয়সার দরকার হয় না, তুই আমায় বলবি, আমি আছি, তোর কোনো চিন্তা নেই। এরপরে বাধ্য হয়ে আদেশকে একটা ছোট কোম্পানিতে শ্রমিকের কাজই করতে হলো, কিন্তু মাইনে বেশি না হওয়ার কারণে সংসার চালাতে খুব অসুবিধা হচ্ছিল। আর অন্যদিকে রাহুলের প্রমোশন হওয়ার জন্য রাহুলের মা তার জন্য মেয়ে দেখতে শুরু করলো। এরপর এক বড়লোকের মেয়ে শিবানী রাহুলকে পছন্দ করলে ওদের বিয়ে হয়ে যায়। আর বিয়েতে পণ হিসাবে 60 লাখ নগদ, একটা গাড়ি ও সমস্ত জিনিসই পেয়েছিল। বিয়ের কিছুদিন পর প্রিয়াঙ্কা রাহুলকে ফোন করে, ভাই, ওনা অনেক ঋণে জড়িয়ে গেছে, আর কোম্পানিতে ওভারটাইম করেও শোধ করতে পারছে না। কোনো রকম 13,000 জোগাড় হচ্ছে, তাতে তো সংসারই চলে না। তুই কি আমাকে 25,000 টাকা ধার দিতে পারবি? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি তোর অ্যাকাউন্টে 50,000 পাঠিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ রে, তুই একমাত্র যে আমাদের এই খারাপ সময় আমাদের পাশে দাঁড়িয়েছিস। যখনও ভালো উপার্জন করত তখন সবাই ওর আশেপাশে ঘুরত, এখন তো সবাই ওকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে। শোন দিদি, তোর যখনই টাকা লাগবে আমায় শুধু একটু জানিয়ে দিবি। এই বলে রাহুল ফোন রেখে দেয়। কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকা শিবানীর এই ব্যাপারটা একদম ভালো লাগেনি। শিবানী চাইতো না রাহুল পণের টাকা বা তার স্যালারির টাকা থেকে ওর বোনকে কিছু দিক, তাই সে রাহুলের সাথে ঝগড়া করা শুরু করলো। বলি, কি দরকার নিজের বোনকে টাকা দেওয়ার? আমার তো মনে হয় ও নাটক করে সারাক্ষণ মিথ্যে কথা বলে, যাতে তুমি ওকে পয়সা দিয়েই যাও। আমি খুব ভালো করে জানি যে তোমার বোনের নজর ওই পণে পাওয়া 60 লাখ টাকার ওপরে। মুখ সামলে কথা বলে বলছি। জামাইবাবুর চাকরি চলে যাওয়ার পর ওদের কি অবস্থা হয়েছে তুমি জানো? আর ভাই হয়ে যদি বোনের এইটুকু সাহায্য না করতে পারলাম, তবে আমি কিসের ভাই? আরে তুমি না বড্ড বোকা, তুমি তোমার বোনের চালাকিটা বুঝতে পারছো না? ও তোমাকে শুধু লুটতে চায়। খবরদার, আমার বোনের ব্যাপারে কিছু বলার আগে দুবার ভেবে বলবে। তোমার বাপের বাড়ির পণের টাকা থেকে আমি 1 টাকাও দিইনি, দিয়েছি আমার মাইনের টাকা থেকে, তাই আমার বোনের ব্যাপারে একটা কথাও তুমি বলবে না। রাহুল শিবানীর কথার কোনো পাত্তাই দিল না, আর এইভাবেই সময় কেটে যেতে থাকলো। তারপর একদিন যখন প্রিয়াঙ্কা তার স্বামী সন্তান নিয়ে বাপের বাড়ি এলো, তখন সে শিবানীর সাথে ঠিকভাবেই কথা বলছিল, কিন্তু শিবানী মুখ ভার করেছিল। কিছুক্ষণ পর শিবানী মেথির পরোটা বানিয়ে মাখনের সাথে সবাইকে খেতে দিল। সবাই খাওয়া শুরু করলো, আর আদেশ এর মধ্যেই 3টে পরোটা খেয়ে নিল। আর একটা পরোটা নেওয়ার জন্য ও যখনই হাত বাড়ায়, তখন রেগে গিয়ে শিবানী বলে, আমি আপনার জন্য যে 3টে পরোটা বানিয়েছি আপনি গিলে ফেলেছেন, এই বাকি পরোটা রাহুলের জন্য, আপনি একদম এতে হাত দেবেন না। এই শুনে আদেশ লজ্জিত হয়ে যায়, আর ওর চোখে জল এসে যায়।
বৌমা, আমি আমার প্লেটের পরোটা শেষ করে যদি আরো নিতে চাই, তাহলে তুমি আমার সাথেও কি এরকমই করবে? না না মা, আমি আপনার জন্য আরো বানিয়ে দেব। তাহলে তুমি জামাইয়ের সাথে এরকম ব্যবহার করলে কেন? ও আমাদের অতিথি, এটা তোমার উচিত হয়নি। আসলে মা, পরোটাটা না খেতে খুব ভালো হয়েছিল, তাই একটু খেতে চেয়েছিলাম, কিন্তু এখন আমার আর খিদে নেই মা, আমি খাবো না। আমি শিবানীর হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি এই দুটো পরোটা খেয়ে নাও। শাশুড়ির বারবার বলাতে আদেশ ওই পরোটা খেয়ে নেয়। অন্যদিকে শিবানী রান্নাঘরে বাসন ছুটতে থাকে, আর তখন রাহুলও চলে আসে। মা, রান্নাঘর থেকে বাসনের আওয়াজ কেন আসছে গো? তুমি শিবানীকে কিছু বলেছো? না রে ভাই, আসলে বৌদির শরীরটা ভালো নয় তো, সেজন্যই বোধহয় ওরকম পড়ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, ও সেরে যাবে। প্রিয়াঙ্কা রাহুলকে কিছুই বুঝতে দিল না, কিন্তু শিবানীর এই কথাটা আদেশের খারাপ লেগেছিল, তাই সে প্রিয়াঙ্কাকে বলল বাড়ি যেতে। প্রিয়াঙ্কা, মনে হচ্ছে এখন আমাদের বাড়ি যাওয়া উচিত। আমাদের জন্য শিবানীর কাজ বেড়ে যাচ্ছে, চলো। ওরা বাড়িতে ফিরে এলো, আর তার সাথে এটাও বুঝতে পারলো যে জীবনে টাকার কত দাম। তাই ওরা দুজনই দিনরাত পরিশ্রম করে একটা বড় কোম্পানিতে জব পেয়ে গেল, আর আদেশের সাথে সাথে প্রিয়াঙ্কাও জব করতে লাগলো। আর এইভাবে আস্তে আস্তে ওদের আর্থিক উন্নতি হতে লাগলো, আর ওরা সুখে বাস করতে লাগলো। সুধা আর ব্রিজেশ সোনপুর নামের একটা ছোট্ট গ্রামে থাকত। ব্রিজেশ গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি কাজ করে নিজের রুজি রুটি চালাতো, যাতে করে ওর আমদানি খুব একটা বেশি কিছু হতো না। কিন্তু গত কয়েকদিন ধরে ব্রিজেশ মাত্র কয়েকদিনেরই কাজ পাচ্ছিল, যাতে করে ওদের বাড়িতে আরও টাকার অভাব দেখা দিল। এমনই একদিন সুধা ব্রিজেশকে বলে, শোনো না, ঘরেতে চালের একটা কণাও মাত্র নেই, আর আমার কাছে যেটুকু টাকা জমানো ছিল সেটাও খরচ হয়ে গেছে। এবার তুমি কোথাও থেকে একটু টাকা জোগাড় করে আনো, যাতে একটু রেশন তুলতে পারি। তুমি তো জানোই সুধা যে আজকাল কাজ পাওয়াটা কতটা কঠিন হয়ে গেছে। কখনো কখনো পাই, আর কখনো তো। তুমি চিন্তা কেন করো গো? তুমি এটা ভাবো যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, দেখবে একদিন উনি সব ঠিক করে দেবেন। তুমি একদম ঠিকই বলেছ সুধা। আচ্ছা দাঁড়াও, আমি কাজ খুঁজতে যাচ্ছি। ব্রিজেশ বাইরেই যাচ্ছিল, ঠিক তখনই একটা বড় গাড়ি এসে ওদের দরজার সামনে দাঁড়ায়। যে গাড়ি থেকে এক মহিলা হাতে একটা কয়েক মাসের বাচ্চাকে নিয়ে বাইরে নেমে এসে দাঁড়ায়। গাড়ির আওয়াজ শুনে সুধাও বাইরে চলে আসে। সুধা দেখে ওর ঠিক সামনে ওর বড় বোন নিহারিকা দাঁড়িয়ে আছে। নিহারিকা দিদি, তুমি এখানে? সবকিছু ঠিক আছে তো? না সুধা, কিছুই ঠিক নেই। আসলে বাচ্চাটার শরীরটা গত 1 মাস ধরে খুবই খারাপ যাচ্ছে। শহরের বড় থেকে বড় ডাক্তার দেখিয়েছি, কিন্তু সবার একটাই কথা, আমাদের ছেলেকে কিছুদিনের জন্য গ্রামের খোলামেলা আবহাওয়াতে রাখতে হবে, তাহলেই ও পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হ্যাঁ সুধা, আসলে আমাদের সব আত্মীয়দের মধ্যে তুমি একমাত্র যে গ্রামে থাকো, আর এই জন্যই আমার প্রথমেই তোমার কথা মনে পড়েছে। আর আমরা যদি বাচ্চাকে নিয়ে তোমাদের সাথে কিছুদিন থাকি, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তো? না দিদি জামাইবাবু, এ আপনারা কি কথা বলছেন? আপনারা যতদিন চান এখানে থাকতে পারেন, এটাও তো আপনাদের একটা বাড়ি। হ্যাঁ দাদা, তাই হবে। যতদিন না আপনার বাচ্চা সুস্থ হয়ে যায়, ততদিন আপনারা আমাদের সাথেই থাকুন। দেখো, আমি বলেছিলাম না তোমাকে আমাদের আশাতে সুধা আর ব্রিজেশের কোনো সমস্যা হবে না? তুমি তো খামোখাই চিন্তা করছিলে। সুধা ওদেরকে ঘরের ভিতরে নিয়ে যায়, তারপর প্রতিবেশীর কাছ থেকে একটু চিনি আর দুধ চেয়ে আনে, আর ওদের জন্য চা বানায়। তারপর ব্রিজেশকে গ্রামের জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে রেশন তুলে আনতে বলে। ব্রিজেশ চড়া সুদে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আসে, তারপর সেটা দিয়ে রেশন তুলে আনে। সুধা সবার জন্য খাবার তৈরি করে, তারপর সে তার জামাইবাবু আর দিদিকে ভরপেট খাবার খেতে দেয়। কিন্তু যেখানে ওরা দুজন আধপেটা খাবার খেয়েই থাকে, যাতে করে রেশন বেশি দিন চলতে পারে। তারপর মাঝরাতে মুন্না জোরে জোরে কাঁদতে শুরু করে। চুপ কর সোনা, চুপ কর, চুপ কর বাবা, চুপ কর, চুপ কর। ওহো নিহারিকা, কি হলো? বাচ্চা তো কাঁদছে কেন? মনে হয় এ দুধ খেতে চায়। আসলে ওর তো দুধ খেয়ে ঘুমানোর অভ্যাস আছে না। হ্যাঁ, বাচ্চাদের জন্য তো দুধটা খুবই দরকারি। সুধা, তোমার তো একটু খেয়াল রাখা দরকার ছিল, বলো। আরে এতে সুধার কোনো দোষ নেই, আমি ভেবেছিলাম ওর পেট ভরে গেছে। যাই হোক সুধা, ওর জন্য একটু দুধ নিয়ে আয়। কিন্তু ঘরে তো দুধ নেই দিদি, আসলে সন্ধেবেলায় চা বানিয়েছিলাম, ওতেই তো খরচ হয়ে গেছে। কোনো ব্যাপার না, আমি ওকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি খন। না না, বাচ্চাকে দুধ খাওয়াতেই হবে। আমি এক্ষুনি দুধ নিয়ে আসি। ব্রিজেশ তাড়াতাড়ি বাইরে যায় আর দুধ নিয়ে এসে সুধার হাতে দেয়। তারপর সুধা সেই দুধ গরম করে মুন্নার খাওয়ার জন্য দিয়ে দেয়।
এমনই একদিন খুব জোর বৃষ্টি নেমেছিল, যেটা দেখে আয়ুষ বলে, আহ আজকে ভীষণ না গরম গরম চিকেন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। যদি আমি শহরে থাকতাম তাহলে আমার কুককে বলতাম ও এক্ষুনি বানিয়ে এনে দিত। জামাইবাবু, আপনি চিন্তা করবেন না, আপনার কুক নেই তো কি হয়েছে, এই শালি আছে না, আমিই বানিয়ে দিচ্ছি। সুধা রান্নাঘরে গিয়ে দেখে ওখানে তেল মশলা কিছুই নেই। তারপরও ব্রিজেশকে বলে। ব্রিজেশ জমিদারের কাছ থেকে আরও কিছু টাকা ধার নেয় এবং চিকেন এবং আরও জরুরি জিনিসপত্র কিনে বাড়ি আনে। তারপর সুধা চিকেন বিরিয়ানি বানিয়ে সবাইকে খাওয়ার জন্য দেয়। ঠিক 3 দিন পরে সেই জমিদার ওদের বাড়িতে চলে আসে। কিরে ব্রিজেশ, এই শোন, টাকা নেওয়ার সময় তো প্রত্যেক সপ্তাহ ঠিক টাইম মতন চলে আসিস, হ্যাঁ? আর ফেরত দেওয়ার সময় তোর মুখ দেখা যায় না কেন রে? জমিদার বাবু, আমি তো আপনাদের বলেছিলাম যে আমি টাকাটা সময় মতন দিয়ে দেবো, তাও আপনি কেন বাড়িতে সেরকম ঝামেলা করছেন বলুন তো? অতিথি রয়েছে যে। আচ্ছা, আমার থেকে ধার করা টাকায় যখন তুই আত্মীয়দের কক্কা কক্কা মুরগি খাওয়াচ্ছ, হ্যাঁ, সেবেলা তোমার প্রেস্টিজে লাগে না, তাই না? আর আমি টাকা চাইতে আসলেই তোর প্রেস্টিজে লাগে, তাই না? তখনই আয়ুষ বলেন, দাঁড়ান, কত টাকা হয়েছে আপনাদের? 20,000। এই নিন 30,000। আজকের পরে যেন এই এরিয়াতে কোনোদিন আপনাদের না দেখি। জমিদার সেই টাকা নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর আয়ুষ ব্রিজেশকে বলে, এটা কি সুধা, ব্রিজেশ, তোমাদের সাথে এত কিছু হয়ে গেল, তার তোমরা এটা আমাদেরকে বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ সুধা, আমি কি তোর বোন নই? তুই আমাকেও কিছু বলিসনি কেন? আর সব সমস্যা তোরা একাই সহ্য করলি? আসলে দিদি জামাইবাবু, তোমরা তো এখানে কয়েকদিনের অতিথিও এসেছ, তাই আমরা তোমাদের ঝামেলার মধ্যে ফেলতে চাইনি। আসলে ওনার কাছে কোনো চাকরি নেই, কখনো কখনো মজদুরির কাজ পায় তো কখনো পায় না, সেই জন্যই আমাদের এখন অভাবে দিন চলে যায়। কিন্তু আর নয় সুধা, ব্রিজেশ, আমি এই গ্রামে একটা হোটেল খুলতে চাইছি, যাতে বাইরে থেকে টুরিস্টরা আসবে এবং এই গ্রামের সৌন্দর্য দেখতে পাবে। আর আমি চাই যে তুমি আমার ওই হোটেলে তুমি ম্যানেজারে চাকরি করো, মাসে 50,000 টাকা বেতন দেবো। বলো, রাজি আছো? এটা শুনে সুধা আর ব্রিজেশের চোখে আনন্দের জল চলে আসে। নিহারিকা সুধাকে আলিঙ্গন করে। কিছুদিনের মধ্যে ওই গ্রামে একটা সুন্দর হোটেল তৈরি হলো, যেখানে দূর দূর থেকে টুরিস্টরা আসতে শুরু করে আর ওদের খুব ইনকাম হতে শুরু করে। এখন ব্রিজেশ আর সুধা ওদের একটা বড় পাকা বাড়ি বানিয়ে ফেলেছে। এখন ওদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর ওরা এখন সুখে শান্তিতে আছে। Thanks for watching.